বহু প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচনী গণসংযোগ শেষ হয়েছে। নির্বাচন এবং গণভোট আগামীকাল এবং এই ঐতিহাসিক ভোটের লড়াই হবে সৌহার্দ্যপূর্ণ উৎসবমুখর পরিবেশে, এমনটাই আশা অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশনের, একই সাথে সারা দেশের মানুষেরও। আর তা নিয়েই আমাদের এই বিশেষ আয়োজন, ৭১-এর বিশেষ আয়োজন নির্বাচনে বাংলাদেশে। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রুবাইয়াত অদিতি। আজ আমরা কথা বলবো নির্বাচন এবং আনুষঙ্গিক বিভিন্ন বিষয় নিয়ে। আমার সাথে দুজন অতিথি এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত আছেন, তাদের সাথে আলাপ করিয়ে দিতে চাই। শুরুতেই আমাদের সাথে সিনিয়র সাংবাদিক এলাহি নেওয়াজ খান উপস্থিত আছেন এই মুহূর্তে। একই সাথে আছেন রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক আনিসুর রহমান। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি নির্বাচনে বাংলাদেশ এই বিশেষ আয়োজনে। দর্শক, আলাপে যদি চলে যাই, আমি শুরুতেই আনিসুর রহমানের সাথে একটু আলাপ করে নিতে চাই। এবারের নির্বাচন নিয়ে আপনার পর্যবেক্ষণ কি? ২৪-এর অভ্যুত্থান পরবর্তী এই নির্বাচন, তো এতে প্রশাসন এবং নির্বাচন কমিশনের ভূমিকা কেমন দেখছেন? এই নির্বাচনটি অনেক বহুল আকাঙ্ক্ষিত একটি নির্বাচন। বাংলাদেশে ২০০৮ সালের পরে প্রথম একটা ফ্রি, ফেয়ার এবং জনগণের পার্টিসিপেটরি একটি ইলেকশন হতে যাচ্ছে, এবং সেই ইলেকশনে জনগণের যেরকম স্বতঃস্ফূর্ততা আছে, এবং আপনি দেখবেন যে মানুষ রেল, বাস সব কিছুকে একেবারে উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে, নৌপথ, আপনার স্থলপথ, সবাই মানুষ ঘরমুখী হয়েছে, এবং একটা উৎসব, ঈদের আমেজ, পূজার আমেজের মতো বাংলাদেশের যে মানুষগুলো যে উৎসব করে, সেই উৎসবের দিকে বাংলাদেশের নির্বাচন। এক্ষেত্রে বাংলাদেশের প্রশাসন এবং বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিশেষ করে সশস্ত্র বাহিনী, বাংলাদেশ আর্মি, নৌবাহিনী, তারপর এয়ারফোর্স, তারা নিয়োজিত আছেন, এবং জনগণের কাছে একটা প্রত্যাশা যে জনগণ আসলে একটা ফ্রি ফেয়ার ইলেকশন পাবে, এবং এই প্রত্যাশা থেকেই প্রশাসনও কাজ করছে, এবং নিরপেক্ষ ভূমিকা এখন পর্যন্ত বিরাজ করছে বাংলাদেশে। অনেক ধন্যবাদ। আমরা নিশ্চয়ই আরো বড় করে বিস্তারিত আলোচনাতেও যাব। এলাহি নেওয়াজ খানের কাছ থেকে ঘুরে আসতে চাই। আপনি তো এর আগে নির্বাচন অনেক দেখেছেন। আগের নির্বাচনের সাথে এবারের বিশেষ কোনো ধরনের পার্থক্য আপনার চোখে পড়ে কিনা? এবারের নির্বাচনকে কিভাবে মূল্যায়ন করবেন? প্রথমে আমি ৭১ টিভিকে অভিনন্দন জানাচ্ছি যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ৭২ ঘন্টার একটা প্রোগ্রাম করার জন্য। দ্বিতীয়ত যেটা হলো যে ইলেকশনটা আমি একটুখানি অন্যভাবে একটু বলতে চাই, সেটা হলো যে জুলাই বিপ্লবের পর ফ্যাসিবাদী শাসনের অবসান হলে নানা ধরনের জল্পনা কল্পনা চলছিল। অনেকে বলছিলেন যে প্রধান উপদেষ্টা আর সহজে ক্ষমতা ছাড়বেন না, তিনি ক্ষমতা দীর্ঘস্থায়ী করবেন। এরপরে অনেক ষড়যন্ত্রের কথা আমরা শুনেছি। এই সপ্তাহ দুয়েক আগেও কেউ কেউ বলার চেষ্টা করেছে আপনি জেনে রাখেন নির্বাচন হবে না। এই সব জল্পনা কল্পনার পরে আমরা দেখতে পাচ্ছি যে এখন এখানে দাঁড়িয়ে আছি, এর ঠিক ৭২ ঘন্টা পরে সারা বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠিত, মানে ভোট প্রদান শুরু হয়ে যাবে। সুতরাং এটা একটা বিশাল ব্যাপার যে আমাদের অতীতের অনেক দুঃখজনক ঘটনা, বিশেষ করে একদম 11-এর পর থেকে গত ১৭ বছরের যে বঞ্চনার যে কাহিনী এদেশের জনগণের, তার প্রেক্ষাপটে এই নির্বাচনটা প্রত্যাশিত, অত্যন্ত উচ্চ যেটাকে বলা হয় যে সাধারণ মানুষের মধ্যে এমন একটা উন্মাদনা তৈরি করেছে। আমার বাড়িতে যে গৃহকর্মী এক মহিলা বলে যে আমাকে ছুটি দিতে হবে ৩ দিনের। কেন? আমি ভোট দিতে যাব। তুমি এত টাকা খরচ করে কেন ভোট দিতে যাবা? কয়ে না আমাদের জন্য গাড়ি পাঠাবে। আমি আর জিজ্ঞেস করি নাই যে কে তোমাদের জন্য গাড়ি পাঠাবে, কোন প্রার্থী পাঠাবে, এটা জিজ্ঞেস করি নাই, দরকার নাই, যার ভোট সে দেবে। দ্বিতীয়ত হলো আমি যত অটোরিকশাগুলি দেখি কি ভোট দিবানাকে যাব, আমরা 10 তারিখে চলে যাব। এই যে গত 17 বছরে ঢাকার থেকে এভাবে লোক যেতে দেখি নাই, কারণ তারা জানতো যে এই ভোটটা হবে, বৃথা যাবে, আমরা যাওয়াটা একটা বৃথা যাওয়া হবে। সুতরাং এইরকম একটা পটভূমিতে আরেকটা হলো যে আপনি দেখেন যে বাংলাদেশের যে নির্বাচনের ইতিহাস, তা কিন্তু অনেক বেদনাদায়ক ইতিহাস। বাংলাদেশের 54 বছরের যে ইতিহাস, এই ইতিহাসে আমরা কিন্তু অন্তত 12 বছর আমরা অনির্বাচিত সরকারের অধীনে থেকেছি। যেমন ধরেন ৭৫ থেকে ৭৯ পর্যন্ত একটা সময় 4 বছর, এরশাদের 82 থেকে 86 সাল ইলেকশন পর্যন্ত 4 বছর, 11-এর 2 বছর, তারপরে এইবার যেটা 15, 16, 17 মাস, এটা অনির্বাচিত সরকার, বাট এটা বিপ্লবের একটা ফসল।
এরপরে যেটা হয়েছে প্রায় 30 বছর 32 বছর আমরা একটা কর্তৃত্ববাদী শাসনে কাটিয়েছি। 54 বছরের মধ্যে 32 বছর আমরা একটা কর্তৃত্ববাদী শাসন এবং ফ্যাসিবাদী শাসনের মধ্যে কাটিয়েছি। এইসব আপনি দুঃখজনক ঘটনা যে অত্যন্ত বেদনাদায়ক ঘটনা যে গণতন্ত্রের আকাঙ্ক্ষা নিয়ে এদের স্বাধীন হয়েছিল, জনগণ যুদ্ধ করে স্বাধীন করেছিল। আমাদের দুর্ভাগ্য যে সেই দেশটিতে আমরা গত 54 বছরে বড় জোর 2টা কি 3টা নির্বাচনকে মোটামুটিভাবে ফেয়ার ইলেকশন বলা যায়। এবং এই জন্যই সম্ভবত খুব প্রতীক্ষার এই নির্বাচন, এই জন্যই এই নির্বাচনটা। আপনার কাছে আবারও আসতে চাই, আপনি একদম বাংলাদেশের নির্বাচনের ইতিহাস নিয়ে বলছিলেন, নিশ্চয়ই বড় করে শুনবো। আমি যদি আবারও একটু অধ্যাপক আনিসুর রহমানের কাছ থেকে ঘুরে আসি, নির্বাচনে জয় পরাজয়ের মানে একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে এরকম প্রত্যাশা কিন্তু মানুষ করছে। তো সেখানে বিশেষ ফ্যাক্টরগুলো কি হতে পারে জয় পরাজয়ের, মানে আপনার চোখে কি মনে হয় যে এই যে প্রচারণার সময়টাতে আমরা দেখেছি যে একটা লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে, একতরফাই হয়ে যাবে নির্বাচন এরকমটা মনে হচ্ছে না। আপনার কি মনে হয় যে ফ্যাক্টর হিসেবে কি কাজ করবে? না, আপনি যথার্থ বলেছেন। 24শে জুলাই গণ অভ্যুত্থানের পরে এক ধরনের পারসেপশন ছিল যে বাংলাদেশের ধরুন বিএনপি একেবারে কোনো ধরনের প্রতিবন্ধকতা ছাড়া রাষ্ট্র ক্ষমতায় আসবে। বাট এই 24শের পরে এখন পর্যন্ত যে সমস্ত চড়াই উতরাই বা রাজনৈতিক ডেভেলপমেন্ট বাংলাদেশে হয়েছে, সেখানে দেখা যাচ্ছে যে বাংলাদেশের জুলাই অভ্যুত্থানের মূল যে 2টা রাজনৈতিক দল ছিলেন, তারা কিন্তু এই ইলেকশনে এসেও 2টা পাওয়ারফুল অ্যাক্টর হিসেবে দাঁড়িয়েছে। ভোটের ক্ষেত্রে আপনি দেখবেন যে জুলাই গণ অভ্যুত্থানের একটা পার্টিসিপেটরি অংশ, যেটাকে আমরা ইয়াং জেনারেশন বলছি, যারা গণ অভ্যুত্থানের মূল চালিকা শক্তি ছিলেন, ইনারা কিন্তু একটা ফ্যাক্টর হিসেবে দাঁড় করাবেন। এবং এটা ধরে নেওয়ার কোনো অপশন নাই যে জুলাই গণ অভ্যুত্থানে শুধুমাত্র একটি দল নেতৃত্ব দিয়েছে। এখানে যারা ইয়াং পিপল ছিলেন তারাও কিন্তু আপনার বিএনপিরও ছিল, জামাতেরও ছিল, এবং ইয়াং পিপলরা একটা ফ্যাক্টর হিসেবে কাজ করবে। এইবার কিন্তু ভোটের রাজনীতিতে আওয়ামী লীগ নাই, সুতরাং আওয়ামী লীগের কিন্তু একটা বিশেষ ভোট ব্যাংক আছে। এবং তারা যে ইলেকশন, এখন দুই ধরনের আওয়ামী লীগ আছে। যারা ধরেন ক্ষমতা এক্সারসাইজ করেছে তারা কিন্তু দেশ থেকে চলে গেছেন, কিন্তু একটা আদর্শিক আওয়ামী লীগ আছে, তারা কিন্তু গ্রামের কৃষক, মজুর, জনতা সবাই আছেন। তারা একটা ফ্যাক্টর হিসেবে কাজ করবেন। তারা কোন দিকে ভোট দিচ্ছেন সেটা একটা ফ্যাক্টর। আরেকটা ফ্যাক্টর হচ্ছে ইয়াং পিপল। আপনার শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের ছাত্র না, ইয়াং কিন্তু আপনার সবাই তো পাবলিক ইউনিভার্সিটি বা প্রাইভেট ইউনিভার্সিটি পড়ে না, অনেকগুলো কলেজ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনেক কলেজ আছে, তারা এখানে ভোট ব্যাংক হিসেবে কাজ করবেন। আর বাংলাদেশের আপনার ধরুন বিএনপির কিন্তু একটা নির্দিষ্ট ভোট ব্যাংক আছে, যেমনটা, কারণ সবচেয়ে বড় একটা রাজনৈতিক দল এটা, সুতরাং ওই ভোট ব্যাংকের মধ্যে তো আর হাত দেওয়ার কোনো সুযোগ নাই, তারা থাকবেই। সেই ক্ষেত্রে বাংলাদেশের এই ইলেকশনটা আপনার খুব ক্রিটিক্যাল একটা ফেসের মধ্যে আছে, কারণ জনগণের অনেক প্রত্যাশা, অনেক এক্সপেকটেশন। সুতরাং যে দলটি জনগণের এক্সপেকটেশনগুলো, প্রমিসগুলো করবে, ফুলফিল করবে, জনগণ কিন্তু সেই দিকেই রায় দিবে। এবং আমরা রায়ের জন্য প্রত্যাশা করছি। রাত পোহালেই ভোট হবে, এবং আমরা চাই বাংলাদেশ একটি গণতান্ত্রিক সুস্থ ধারার একটা বাংলাদেশের মধ্যে ফিরে আসুক, বিকজ আমাদের এখানকার খুব প্রসপেক্টিভ একটা কান্ট্রি, এবং ইয়াং জেনারেশনটা খুবই প্রসপেক্টিভ। বাংলাদেশের এই ইয়াং জেনারেশনকে যদি একটা দক্ষ রাজনৈতিক নেতৃত্বের মধ্যে পড়ে, তাহলে বাংলাদেশ মাস্ট বি এ গুড কান্ট্রি, এবং এটার একটা রেসপন্সিবল গভর্নমেন্ট আমরা চাই। ডেমোক্রেসি একমাত্র ওয়ে, বাংলাদেশের একমাত্র নিউক্লিয়াস হচ্ছে রাজনীতি। আমাদের দেশের রাজনীতি যদি সুন্দর হয়, রাষ্ট্র সুন্দর হবে, সমাজ সুন্দর হবে, এবং আমরা একটা ভালো দেশের দিকে যাব। সাউথ এশিয়াতে আমরা একটা সুনাম অর্জন করতে পারবো বলে আমরা আশা করি। ছোট্ট দেশ, বাট এখানকেও প্রচুর ম্যান পাওয়ার আছে। সুতরাং ডেমোগ্রাফিক্যালি এই কান্ট্রিটা অনেক বেশি বড়। সুতরাং এই ডেমোগ্রাফি বা জনগণকে কীভাবে স্বপ্ন দেখাবে, এটা কিন্তু রাজনীতিবিদরা দেখাবে। সুতরাং যে রাজনৈতিক দলের মিশন ভীষণ খুব সুস্পষ্ট, এবং যারা বাংলাদেশপন্থী রাজনীতিকে বিলিভ করে এবং বাংলাদেশের ডেভেলপমেন্ট চায়, আশা করি আগামীকাল জনগণ সেই রায়টাই দিবে আর কি। নিশ্চয়ই আপনাদের দুজনের সাথেই আসলে আলাপের আরো অনেক জায়গা রয়েছে, আমরা নিশ্চয়ই এই আলাপ আরো দীর্ঘায়িতও করব। তবে একটু সংবাদে ফিরে যেতে চাই। দুজনকেই ধন্যবাদ এবং আমাদের সাথে থাকার অনুরোধ থাকছে।